ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। সাথে আছি আমি ডালিয়া। এইমাত্র যে সুন্দর ড্রাম বাজানোর ক্লিপটি আপনারা দেখলেন, সেই মানুষটি আজকে আমাদের সাথে আছে আমাদের এই শোতে। উনি আসছেন সুদূর রাঙামাটি থেকে। আমাদের সাথে তিনি জীবনের গল্প শেয়ার করবেন। চলুন তাহলে পরিচয় করিয়ে দিচ্ছি সেই অসাধারণ অতিথির সঙ্গে। জ্ঞানদীপ চাকমা, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তোমাকে স্বাগতম আমাদের এই নেক্সট জেন শোতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের নেক্সট জেন শোতে আমাকে ইনভাইট করার জন্য। আমার খুবই ভালো লাগতেছে আজকের এই প্রোগ্রামে এসে। তো জ্ঞান, তুমি ড্রামার, এত সুন্দর তুমি ড্রামস বাজাও, তো এই ড্রামার হওয়ার ইচ্ছাটা কখন থেকে শুরু হলো এবং কিভাবে তুমি ড্রামার হলে? আসলে বলতে গেলে আমি প্রথমে ড্রামস বাজানো শিখে নাই। এর আগে কয়েকটা ইনস্ট্রুমেন্ট শেখার আগ্রহ ছিল যখন স্কুল ছোটোবেলায় ছিলাম আর কি। প্রথমে গিটার শিখলাম টুকিটাকি, এরপরে পিয়ানো। এখন এগুলো শেখা হয় নাই হচ্ছে আমার ফ্যামিলি থেকে এরকম ইফোর্ট পাই নাই যে ইনস্ট্রুমেন্টগুলো কিনবো। পরে একটা পর্যায়ে গিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে একটু প্ল্যান করলাম যে একটা ব্যান্ড করব। ওইখান থেকে হচ্ছে ড্রামস শেখা শুরু আর কি মূলত। এরপর তুমি ড্রামস তো বাজাও এবং তুমি ড্রামস বাজানোও শিখাও এখন বাচ্চাদেরকে। সেই গল্পটা শুনতে চাই। আমরা জানতে চাই কিভাবে তুমি, তোমার তো একটা একাডেমিও আছে, তোমার একাডেমির নাম হচ্ছে হিল মিউজিক একাডেমি। সেই যাত্রাটার গল্প শুনতে চাই। মেনলি আমার ড্রামসের যাত্রা শুরু হচ্ছে 2017 সাল থেকে। তখন থেকে আমরা হচ্ছে বন্ধুরা মিলে প্র্যাকটিস করতাম। তো আমরা প্র্যাকটিসে গেলে তো ধরেন প্যাডের ভাড়া দেওয়া লাগতো 1000, 1200, 800 এরকম। তো যেহেতু আমরা স্টুডেন্ট, এরকম আমাদের প্যাড করবো যে পেমেন্ট করবো এরকম তখন আমাদের সাহস ছিল না। তখন শুরুতে আমাদের ফ্যামিলি সাহস ছিল না আর কি বলতে গেলে, ব্যক্তিগতভাবে আমার। পরে আমরা যখন ব্যান্ডটা করলাম, ব্যান্ডটা করে হচ্ছে সবাই আমার ব্যান্ডমেটস নিয়ে আমরা কিছু টাকা একত্র করে আমরা একটা রুম ভাড়া নিব। এই রুমে হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, এরকম কিছু প্ল্যান করে আমরা একটা রুম নেই। ওইখান থেকে হচ্ছে আমাদের ব্যান্ড প্লাস প্র্যাকটিস চলছিল আর কি। তোমার গ্রামের বাড়ি কোথায়? রাঙামাটি শহরে তোমার হচ্ছে যে কাজ এবং কর্ম, কিন্তু তুমি আসলে তোমার আদি জায়গা কোথায়? আমার বাসা হচ্ছে রাঙামাটিই বাড়ি। আমার দাদুর বাসা এখানে, বলতে গেলে আমরা একবারেই স্থানীয় আর কি রাঙামাটির। আর এক্ষেত্রে আপনি একটু আগে যেটা বলছিলেন যে একাডেমি, আর ওইটাকে আমি একটু শর্ট করে বলি। ওইটা যখন আমাদের প্র্যাকটিস প্যাড হচ্ছে করি, ওই সময় হচ্ছে করোনা এসে যায়। করোনার পর আবার আমরা রুম ছেড়ে দেওয়া লাগছে। যে টাকা আমরা অ্যাডভান্স পেমেন্ট করছিলাম ভাড়ার জন্য আর কি, এখন করোনার 3 মাসে হচ্ছে ওই টাকাটা আমার থেকে কেটে নিয়ে গেছে আর কি, আমাদের প্যাড যেটা আমরা নিয়েছি রুমটা। এখন পরে আবার আমরা আরেকটা রুম দেখেছি। ওইখান থেকে আবার রুম পাওয়ার পর 500 মাস পর দেখতেছি যে আমরা রেন্ট ক্যারি করতে পারতেছি না। পরে যেহেতু আমরা গিটার বাজাই, ড্রামস বাজাই, আমরা 2 জন বন্ধু মিলে হচ্ছে প্ল্যান করি যে আমরা যদি বাচ্চাদের শিখাই তো যে টাকাটা আমরা মাসে পাবো এটা রুম ভাড়া কাজে লাগাইতে পারবো। ওইখান থেকে মূলত আমাদের হিল মিউজিক একাডেমি আর প্র্যাকটিস সৃষ্টি আর কি। তোমার হিল মিউজিক একাডেমি শুধু কি রাঙামাটিতেই তোমরা বাচ্চাদের পড়াও নাকি আরও অন্য জায়গায় তোমরা পড়াচ্ছ? আচ্ছা, মেনলি আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আমাদের হিল ট্র্যাক্সে বা 3 পার্বত্য জেলায় আমাদের একাডেমিতে শুধুমাত্র একটাই, যা একটা বলতে গেলে একটা প্রতিষ্ঠানে হচ্ছে ড্রামস, গিটার, অক্টোপ্যাড, পিয়ানো, বেস গিটার, ইভেন তবলা, গান, এগুলো সবগুলো আমরা 800 এগুলো আমরা প্রশিক্ষণ করাচ্ছি আর কি। আমার এর বড় ভাই আর আমরা বন্ধুবান্ধব মিলে যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আর কি। এই যে একাডেমি চালাতে তো অনেক ফান্ড লাগে, তার চাইতে সবচাইতে বড় ফান্ড লাগে ইনস্ট্রুমেন্টগুলো কালেক্ট করার জন্য। সেগুলো তোমরা কিভাবে হচ্ছে যে কালেক্ট করেছো ইনস্ট্রুমেন্টগুলো? তোমাদের ইনস্ট্রুমেন্ট তো অনেক, আমি নিজেও গিয়ে দেখেছি এবং আমার বেশ ভালো লেগেছে তোমাদের ইনস্টিটিউশনটা। জানতে চাই একটু। এখন ওই ক্ষেত্রে আমি যখন আপনারা একটু আগে যেটা বললাম যে আমাদের একাডেমি কখন কোথায় হতে সৃষ্টি হয়েছে,
তবে ওইটা আমরা একাডেমি করার পরও কিন্তু আমরা ওই জায়গায় বেশি থাকতে পারি নাই। পরে আমার একটা আঙ্কেল ওনার জায়গায় হচ্ছে মানে ওনার একটা রুম আছে, ওই খালি জায়গায় আমাদেরকে দিয়ে দিছে প্র্যাকটিস করার জন্য। প্লাস হচ্ছে আমরা ওইখানে একাডেমি শিফট করছি আর কি। তো ওনারও কিছু সাপোর্ট দিছে, ওনারও কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, ওই সবগুলো মিলাই আমরা হচ্ছে কন্টিনিউ চালাচ্ছি আর কি একাডেমিতে। ভবিষ্যতে আরও কিছু প্ল্যান আছে, তবে এখনও আমরা সরকারিভাবে ওরকম কোনো সহযোগিতা পাই নাই যে ইনস্ট্রুমেন্টের যা ব্যক্তিগতভাবে কিছু আমরা টাকা জমা করে যা কিনতে পারছি আর কি, ওগুলো নিয়ে চালাচ্ছিলাম একাডেমি। একাডেমি চালানোর জন্য কিভাবে তোমরা ফান্ড কালেক্ট করো? মানে বাচ্চাদের থেকে কি তোমরা বেতন কালেক্ট করো নাকি তোমরা ওদেরকে ফ্রি শেখাও? এই ক্ষেত্রে যারা হচ্ছে প্রাইভেটলি শিখে আর কি, আমাদের মানে বিভিন্ন ব্যাচ আছে যেগুলো পেমেন্ট আছে আর পেমেন্ট ছাড়াও আছে। আর রিসেন্টলি আমরা হচ্ছে এই সেপ্টেম্বর থেকে 15 জনের স্টুডেন্ট হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে শেখাচ্ছি। আমরা একটা নির্দিষ্ট ভর্তি ফি নিচ্ছি, ওই ভর্তি ফি নিয়ে শুধু ওদেরকে আমরা ফ্রিতে শেখাচ্ছি ড্রামস আর গিটার, 15 জন করে স্টুডেন্ট। আর যারা পেমেন্ট করে শিখতেছে ওদের থেকে আমরা মাস শেষে একটা পেমেন্ট নিই, যা হচ্ছে আমাদের রুমের কস্টের জন্য হচ্ছে আমরা মূলত নেই। কারণ একটা রুম বা একটা একাডেমি চালাতে গেলে তো অনেক ফান্ডের প্রয়োজন, আপনি যেতে বলছিলেন আর কি, ওইটাই। একাডেমি চালাতে গেলে অনেক ত্যাগ স্বীকারও করতে হয় একজন প্রতিষ্ঠাতাকে। সেক্ষেত্রে তোমার ত্যাগ স্বীকার করছো এবং এই মহান যে কার্যক্রম তুমি চালাচ্ছ, তোমার কি অনুপ্রেরণা এখানে? এটার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় বাচ্চা মানে আমি যেটা প্রশ্ন করতে চাইছিলাম, বাচ্চাদের মাঝে তুমি কি দেখতে চাইছো? আমি চাই যে যা আমরা সহজে পাই নাই ওরা সহজে ওই জিনিসটা পাক। কারণ হচ্ছে আমাদের সংস্কৃতি চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিউজিক আছে। আমাদের সংস্কৃতি টিকে রাখতে চাইলে আমাদের সঙ্গীতের প্রয়োজন আছে। শুধু তার সঙ্গীত দিয়ে হয় না, বিভিন্ন বাদ্যযন্ত্র আছে আমাদের, যেমন বিভিন্ন ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট আছে। তো আমরা চাই যে আমরা দেশে কিন্তু দেখি ড্রামস বাজায় ছোটো ছোটো বাচ্চা, তো ওই দিক দিয়ে আমরা হচ্ছে খেয়াল করে আমরা চিন্তা করি যে আমাদের দেশেও এটা হোক বা আমাদের পার্বত্য এলাকায় এই জিনিসটা হয়ে যাক। ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কাজটি করা আর কি, আর নিজেরও খুব ভালো লাগে। আর আপনি যে ট্যাগের কথা বলছেন, বেসিক্যালি আমি কিন্তু একবারে বাসাতে টোটালি যাওয়াই হয় না বলতে গেলে, মানে বাড়িতে আর কি আমার ম্যাক্সিমাম সময় এখানে কেটে যায়। আর এখানে পাশাপাশি আবার খাগড়াছড়িতে একটা মিউজিক ডেস্টিনেশন নামে একটা গিটার শপ প্লাস প্র্যাকটিস প্যাড একাডেমি করছে। আমি আবার খাগড়াছড়িতে ড্রাম শিখাতে যাই প্রতি শুক্রবারে। আর রাঙামাটি এত সুন্দর একটা শহর, কার ওখানে হচ্ছে যে থাকতে ইচ্ছে করবে না? এত সুন্দর ড্রাম বাজাও, তুমি চাইলে তো ঢাকায়ও যে কোনো ব্যান্ডের সাথে বাজাতে পারো, রাঙামাটিতেই থেকে গেলে। এখন ঠিক ওভাবে কোনো পরিকল্পনা হয় নাই। মাঝখানে ওখানে আমার ভার্সিটি ভর্তি হওয়ার কথা ছিল, তো চিন্তা ভাবনা করে ওখানে যাওয়া হয় নাই। ওই যে করোনার সময় বিভিন্ন ঝামেলার কারণে হচ্ছে, তারপর বিভিন্ন সমস্যার কারণে ওইদিকে যাওয়া হয় নাই। সে কারণে যেহেতু আমি রাঙামাটিতে আছি, নিজের গ্রামে বলতে গেলে আমার শহরে আছি, সেক্ষেত্রে আমি যেটা জানি বা আমার যতটুকু জানা আছে আমি চাচ্ছি ওইটা সবার মাঝে ছড়িয়ে দিতে। যাই শিখতে চাবি আমি অবশ্যই আমি যতটুকু পারি ওইটা শিখে যাবো। যখন স্টেজে তুমি এত সুন্দর ড্রাম বাজাও, স্টেজের পিছনে তোমার প্রিপারেশন তো অনেক নিতে হয়, সেই গল্পটা একটু শুনি। বেসিক্যালি আপনার যখন স্টেজে যাই বা কোনো প্রোগ্রামে আমরা যদি যাই, তখন অবশ্যই আমাদের অনেক প্র্যাকটিস করা লাগে। কারণ আমাদের অন ট্র্যাকও থাকে, নিজস্ব ট্র্যাকও থাকে, আবার কাভারও থাকে, আমাদের তো এগুলো মানে প্র্যাকটিস করা লাগে। তো ধরেন ওইভাবে আমাদের বিভিন্ন সময় দেওয়া লাগে ওই ক্ষেত্রে। তোমার স্বপ্ন কি? এখন ওইভাবে ঠিক এখনো কোনো নির্দিষ্ট মানে কি বলবো, এখন বর্তমানে যেটা ইচ্ছা হলো আমার এই যে একাডেমি, এটা শুধু রাঙামাটি না, আমাদের 3 পার্বত্য জেলা হওয়া উচিত। প্লাস হচ্ছে আমাদের দেশের প্রত্যেক জেলায় যদি এরকম একাডেমি থাকে, আমাদের মিউজিক আরও ডেভেলপ হবে আমার মনে হচ্ছে আর কি আমাদের দেশে। মিউজিকের পাশাপাশি তুমি কি করো? তোমার টাইম কিভাবে কাটে?
মিউজিকের পাশাপাশি হচ্ছে আমি খুবই আবার ট্যুর করি, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এরকম ফ্রি সময় পেলে। আর আমি আবার গার্ডেনিং করি। অর্কিড আমার খুব প্রিয়, যেটা হচ্ছে আমাদের দেশে অনেক অর্কিড আছে, কিন্তু আমরা বড় ভাই বলেন অনেক কিছু মিলে অনেক মানে অর্কিড কালেক্ট করি আর কি। তো খুব ভালো লাগে, মানে অবসর সময়টা হচ্ছে আমাদের বা আমার ওইভাবে কেটে যায়। আর অর্কিড কি তুমি শুধু নিজের জন্যই তুমি গার্ডেনিং করো, নাকি ওটা তুমি বাজারজাত বা তোমার বিজনেস করার কোনো পরিকল্পনা আছে, আর অলরেডি তুমি বিজনেস করছো অর্কিড নিয়ে? এখন ওই জিনিসটা হচ্ছে আমাদের অর্কিড এমন একটি জিনিস হচ্ছে খুব এক প্রকার দুর্লভ। এগুলো হচ্ছে সচরাচর আপনার পরজীবী গাছ। তো আমরা হচ্ছে ঠিক ওভাবে মানে আমি প্ল্যান করছি না যে একবারে বড়সড় করে ইয়ে করব। আর আমরা হচ্ছে যখন ঘুরতে যাই কোনো জঙ্গলে, ধরেন একটা গাছ মানে কাটা হয়েছে, ওখানে অর্কিড আছে, আমরা ওইগুলো কালেক্ট করে আমি বাসায় নিয়ে এসে তা আমি হচ্ছে মানে সংরক্ষিত রাখি আর কি। এর থেকে যেহেতু আমার যদি এক্সট্রা কিছু থাকে, অনেকে আমার থেকে নিতে চাইলে আমি ওনাদের কাছে সেল করি ওইরকম। এই যে মিউজিক টিচার হয়ে গেলে তুমি, গ্রামে কিংবা শহরে অন্যান্য জেলায় তুমি গিয়ে গিয়ে বাচ্চাদেরকে মিউজিক শেখাও, মজার কোনো গল্প আছে কি বাচ্চাদের? মানে ওরা কতটুকু ইন্টারেস্ট শিখতে? এক্ষেত্রে আমার হচ্ছে মানে যারা ছোট আর কি, খাগড়াছড়িতে আছে আমার 3 জন স্টুডেন্ট আছে। একজনের বয়স হচ্ছে 5.5 বছর এরকম। মানে বেসিক্যালি তখন ওইখানে ক্লাস করাতে আমার অনেক এক্সট্রা ভালো লাগে আর কি। কারণ আবার মানে আমি তো ওকে আবার শেখাচ্ছি, প্লাস আমাকে কিছু আবদার করছে, মানে মানে খুবই ভালো লাগে আর কি বিষয়টা। আমরা দেখেছি তুমি অনেক লম্বা চুল রেখেছো, সেটা কেটে দিলে কেন? আমি প্রায় হচ্ছে 5 বছর মতো চুল লম্বা রাখছি, মানে চুল কাঠি নাই আর কি। আমার খুব শখ ছিল যখন আমি ছোট ছিলাম আর কি, বিভিন্ন ড্রামারদের দেখতাম চুল লম্বা লম্বা। তো সেই সূত্রে হচ্ছে আমারও ভালো লাগতো আমি চুল লম্বা করব। যখন একটা পর্যায়ে এসে গেছি, আমি স্টুডেন্টকে লার্ন করতেছি। হ্যাঁ, অনেক স্টুডেন্ট যারা ছোট আছে আমার চুলকে ভয় পায়। তো আরেক দিক দিয়ে হচ্ছে আমার হচ্ছে চুল বেশি লম্বা হওয়ার কারণে চুল পড়ে যাচ্ছে, বুঝছেন? সেই কারণে হচ্ছে মূলত আমি চুল কেটে ফেলছি, 2টা রিজন। খুবই মজা লাগলো। তারপরে এই যে বাচ্চারা তো তোমার কাছে পড়ছে এখন, ওরা কি আবদার করে না অদ্ভুত অদ্ভুত আবদার? মানে ওদেরকে কিভাবে তুমি কনসেন্ট্রেট মানে করাও যে লেসন ক্লিয়ার করার জন্য? আর মিউজিক তো খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট আমার মনে হয়, ওদেরকে কিভাবে তুমি মনোযোগী করো? আমি হচ্ছে এট ফার্স্ট যারা একবারে ছোট যাদেরকে ক্লাস করে আর কি, আমি এট ফার্স্ট আমি ওদের সাথে মিশে যাই। তারপর খুব এনজয় করে ক্লাসটা আমি ওদেরকে বলি, মানে ইজিলি মানে যেতে নিতে পারে আর কি ক্লাসটা, আমি ওদের সাথে এনজয় করি। তারপর ওরাও মনোযোগ দিয়ে আবার শিখে। তোমার কি কোনো মেন্টর ছিল? কিভাবে ড্রাম শিখলে? আমার বেসিক্যালি হচ্ছে আমি যখন ছোট ছিলাম মানে ড্রামস বাজাইতে দেখি, স্পেশালি যাদের দেখা হচ্ছে বিভিন্ন ব্যান্ড, ধরেন আপনার প্যান্টারা বলেন, স্লিপনট, তারপর হচ্ছে ড্রিম থিয়েটার। আর ওদেরকে আমি তখন দেখতাম আর কি, আমার কিছুটা মনে হতো ওরা কেমনে বাজায় ড্রামস কীভাবে। পরে যখন আমি যে 17 সালে যেটার কথা বলছিলাম আপনাকে, 2017 দিকে আমাদের রাঙামাটির একটা পপুলার ব্যান্ড আছে ঠাডার ব্যান্ডের ড্রামার থেকে আমি শিখছি হচ্ছে ড্রাম। ওখান থেকে আমার শুরু যাত্রা। নরেশ দেওয়ান, আমি ওনার থেকে প্রথমে ড্রাম শিখছিলাম। পরে বিভিন্ন বড় ভাই থেকে মানে টিপস নিছি আর কি, কিছুটা কীভাবে কেমনে আয়ত্ত করবো আরও, ওইভাবেই হচ্ছে জিনিসটা আমি এখনও কন্টিনিউ, এক প্রকার বলতে গেলে আমি কন্টিনিউ প্র্যাকটিস করতেছি বিদায় মানে আমি এতটুকু কাজ করতে পারতেছি। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে তো আপনার কন্টিনিউ না রাখলে ওই কাজটা করা সম্ভব হয় না। বাবা মা তো এক সময় সাপোর্ট দেয়নি, তুমি যেটা বলছিলে। এখন তুমি একজন সফল ড্রামার হয়েছো এবং বাচ্চাদেরকে শেখাচ্ছ, এখন ওনাদের মনোভাব কি? তোমার এই কার্যক্রম তো অসাধারণ, ওনাদের কি মনোভাব এখন? যেহেতু আপনাকে যেটা বলছিলাম, প্রথমে শুরুতে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল না। একটা পর্যায়ে মানে একটা সময় দেখা যায় যে মানে
এই জিনিসটা বা যারা মিউজিক লাইনের আছে ওরা মানে এটা করে মানে ফালতু এরকম মানে ম্যাক্সিমাম লোকের ধারণা আর কি। তো সে সূত্রে হচ্ছে আমাকে ফ্যামিলি থেকে ওইটা বলছিল। পরে যখন আমি ধরেন বিভিন্ন ইভেন্টে যাচ্ছি, প্রোগ্রাম করতেছি, তখন থেকে একটু সাপোর্ট ছিল। মানে ওরা মনে করছে হচ্ছে প্রথমে আমি ওরকম কিছু করতে পারবো না, পরে থেকে আবার সাপোর্ট করছে। আবার ইদানিং একটু চাপে আছি বলতে গেলে, কারণ এসব করে তো আর জীবন কাটে না। এখন বলতেছে যে এটা নিয়ে কী করবা, চাকরি বাকরি খোঁজো, এরকম কিছু এখন বর্তমানে ওইটাই চলতেছে আর কি। তবে ইচ্ছা আছে ওইটা নিয়ে, আমি যতদিন মানে পারবো আমি চেষ্টা করবো এই কাজটা কন্টিনিউ করার জন্য। তুমি এই একাডেমির আন্ডারে বিশাল একটা ফেস্টিভ্যাল করে ফেলেছো, রক ফেস্টিভ্যাল। তুমি কি মূলত বাচ্চাদেরকে রক বানাতে চাও? ওইটা হচ্ছে মেনলি রাঙামাটি রক ফেস্ট বলে আমি 2023 সালের শেষের দিকে করছিলাম। ওইটা মেনলি আমাদের বা আমার একাডেমির আমরা আবার 2 জন আছি মেম্বার। আমাদের প্ল্যান ছিল হচ্ছে, কারণ আমাদের এখানে যদি এরকম ব্যান্ড শো হয়, যারা ছোট ছোট বাচ্চা আছে ওদেরও মিউজিকের প্রতি একটি আগ্রহ চলে আসবে। তো আমাদের ওই রক ফেস্টে 9টা ব্যান্ড পারফর্ম করছে। ম্যাক্সিমাম হচ্ছে মানে যারা এখনও জুনিয়র ওরা ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, শো উপভোগ করছে আর কি। খুবই ভালো লাগছে। আর ইভেন সামনে আপনার জানুয়ারিতে আবার প্ল্যান আছে ওইটা আবার রক ফেস্ট ভলিউম 2 করার জন্য আর কি। রাঙামাটি রক ফেস্ট ভলিউম 2 হবে এটা। তোমার জন্য অগ্রিম শুভকামনা রইল। আর অবশ্য আপনাদের সবাইকে অ্যাডভান্স ইনভাইট দিচ্ছি আমি, পরিস্থিতি যদি ঠিক থাকে আর কি। ওইটা বলবো, এই যে কঠিন কঠিন ফেস্টিভ্যালগুলো তুমি করে ফেলছো, আমি কঠিন এই জন্যই বলছি যে আমরা তো ধরো সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করে ওরা ক্লাসিক্যাল নিয়ে কাজ করে বা কোনো কিছু মানে সাংস্কৃতিক প্রোগ্রাম, তোমার প্রোগ্রামটা খুবই খুবই ডিফারেন্ট, একেবারেই ভিন্ন ধাঁচের। এই চিন্তাটা আসলো কি করে এবং সাহস পেলে কোথা থেকে? মানে এই সাহস আমি বলবো না, এটা অনুপ্রেরণাই বলবো। এটা এরকম একটা কঠিন উদ্যোগ নিতেও তো আসলে সাহস লাগে অবশ্যই। হ্যাঁ, ওইটা হচ্ছে বেসিক্যালি আমরা ঢাকাতে অনেক শো দেখছি নিয়ে, মানে আমি নিজেও গেছি যে ঢাকা রক ফেস্ট হয়, বিভিন্ন শো অ্যারেঞ্জ হয় এখানে। মেনলি ওইরকম শো দেখে হচ্ছে আমার মাথায় এক সময় কাজ করতো আর কি, এখানে ওইরকম শো হচ্ছে, তো আমাদের রাঙামাটিতেও তো এরকম শো করা যায়। ওইখান থেকে মূলত হচ্ছে একটু সাহস নিয়ে এই ইভেন্ট নামানো আর কি। আবার এর পাশাপাশি আমরা কোনো অসুস্থ রোগীর জন্য আমরা চ্যারিটি শো করি, কোনো ব্যান্ড এর ক্ষেত্রে পেমেন্ট নেয় না। আর এর ক্ষেত্রে আমাদের রাঙামাটি যতগুলো ব্যান্ড আছে সবগুলো ব্যান্ডকে আমি থ্যাঙ্কস জানাবো। আমাদের চ্যারিটি শো যে কোনো মানবতার কাজে কোনো মিউজিক্যাল ইভেন্ট হলে ওরা সবসময় আমাদের পাশে থাকে। অবশ্যই। আর আমি দেখলাম যে তোমাদের ফেস্টিভ্যালে এতগুলো কি বলবো মিউজিক লাভার ওরা জয়েন করেছে তোমাদের সাথে, একসঙ্গে শো করছে, মিউজিক করছে এবং খুবই সহযোগিতাপূর্ণ। তোমার ব্যাপারটা কেমন লাগে? নিশ্চয়ই অনেক ভালো লাগার বিষয়। তোমার যে শো সাকসেসফুল করার যে ব্যাপারটা, এর পিছনে তো তোমার কঠিন পরিশ্রম, তুমি এবং তোমার যে টিমরা আছে। ওইটা আসলে মানে একটা শো যখন মনের ইচ্ছা মতো আপনার পুরাই কমপ্লিট হয়, তখন ওইটা তো মানে কি বলবো আলাদা একটা ভালো লাগা আছে এটার মধ্যে আর কি। এখন রিসেন্টলি যে শোটা করছিলাম মানে সবার ওইটা খুব ভালো লাগছে, সবার ভালো লাগাটাই হচ্ছে আমার হচ্ছে এটা আমার আশা ছিল, আমার ওইভাবে আমার হয়ে গেছে। তো আরও সামনে ওরকম সেজন্য আরও বেশি উৎসাহ লাগতেছে আর কি ওরকম কিছু করবো। তোমার কি মনে হয় যখন তুমি অবসরে যাবে তুমি কি করবে? অবসরে যাওয়ার পরও আমি তারপরও মিউজিকের সাথেই থাকবো, এটা আমার এখন এক প্রকার ব্লাড হয়ে গেছে। যে কোনো দিক দিয়ে থাকবে আমার সাথে মিউজিক জড়িত। যদিও বা হয়তো আমি না বাজালেও যারা আমাদের নিচে আছে, ছোট ভাই বলেন, আমি নিজে থাকতে না পারলে ওদেরকে আমি সাপোর্ট করব। অবসরের পরে তোমার মিউজিক ছাড়াও তোমার আর কি করার ইচ্ছা আছে? কিভাবে লাইফটাকে লিড করার তোমার পরিকল্পনা? এখন আপাতত আমি এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, তবে মিউজিক দিক দিয়ে বা আমার যে বর্তমানে যে একাডেমিতে আছে ওইটার ক্ষেত্রে আমার যে একটা চিন্তা,
আমি যদি বাই চান্স এনিহাও অবসরে যাই, তারপরে এটা আমি কন্টিনিউ রাখার চেষ্টা করব। আমি না হলেও আমার জুনিয়র কাউকে নিয়ে এটা পরিচালনা করার চেষ্টা করব। আর অবসরে যাওয়ার পর যে কোনো, এখন তো আমাদের কোনো না কোনো কর্ম করে তো জীবনযাপন তো করা লাগবে। তো সেক্ষেত্রে কোনো ব্যবসা বা চাকরি এরকম কিছু প্ল্যান আছে আর কি আমার আপাতত। বর্তমানে তুমি কোনো ব্যান্ডের সাথে সম্পৃক্ত আছো কি? এবং সেটা কোথায়? ঢাকায় তো নিশ্চয়ই না, যেহেতু তুমি রাঙামাটি কেন্দ্রিক। হ্যাঁ, বর্তমানে হচ্ছে আমি একটা বড় ভাইয়ের ব্যান্ড এক্স মেটাফর, ওনাদের ব্যান্ডে হচ্ছে আমি এখন ড্রামার হিসেবে আছি। আর এখন ওইখানে কন্টিনিউ কাজ চলতে আজকে। তোমার স্টুডেন্টদেরকে কি বলবে? আমাদের নেক্সট জেন শোতে তুমি আসছো অ্যাজ এ গেস্ট, এবং স্টুডেন্টরা অবশ্যই দেখবে আমাদের শো। ওদের জন্য কি বলতে চাও? তো আমি আমার স্টুডেন্টের উদ্দেশ্যে কথা একটাই বলবো যে আমি হচ্ছে যেহেতু এই যে দীর্ঘ সময় ধরে ড্রামস বাজাচ্ছি বা যতটুকু আইডিয়া আছে আমি ওদেরকে শেখাচ্ছি। তো আমার মতো যারা কন্টিনিউ রাখবে, আই হোপ এরকম সুযোগ তাদেরও হবে, এটাই আশা করব। সো সবার জন্য হচ্ছে আমার খুবই শুভকামনা থাকবে। আর আরেকটা মেসেজ থাকবে হচ্ছে আমাদের একাডেমি, আমরা যেটা বলি আর কি, আমাদের একাডেমি থেকে বিশেষ করে গার্ডিয়ানদের বলবো, আমাদের ছোট বাচ্চাদের হাতে মোবাইল না ধরিয়ে আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ধরিয়ে দিন। এক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ থাকবে আর সাংস্কৃতিক মনে হয়ে যাবে। আমাদের হচ্ছে এইটাই টার্গেট মেনলি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। শুধু রাঙামাটি থেকে তুমি এত লম্বা জার্নি করে আসছো ঢাকায় আমাদেরকে তোমার জীবনের গল্প শোনানোর জন্য। খুবই ইন্সপায়ারিং ছিল। ধন্যবাদ নেক্সটজনকে। আমার এই আজকের এই আপনাদের শোতে আমি আসতে পারে আমার আবার পরিশেষে বলতেছি খুব ভালো লাগলো বিষয়টা। আর সবার জন্য শুভকামনা রাখবো আবার, আর নেক্সটজনের জন্য আমার শুভকামনা থাকলো। সুপ্রিয় দর্শক, শুনছিলেন অসাধারণ জীবনী গল্প। আমাদের আজকের যে অসাধারণ অতিথি যিনি আসছেন, জ্ঞানদীপ চাকমা, এবং ওনার গল্প থেকে আমরা নিজেরাও অনেক কিছু অনুভব করতে পারি যে সব সময় যে কোনো কিছু শেখার জন্য বা জানার জন্য লেগে থাকতে হবে, শেখা কখনো শেষ করা যাবে না। এবং উনি যেহেতু ড্রামস অলরেডি বাজাচ্ছেন প্রফেশনালি, এখন ওনার ঘাড়ে দায়িত্ব এসে গেছে যে উনি বাচ্চাদেরকেও ড্রাম শেখাবেন। সবাইকে শুভকামনা আমাদের নেক্সট জেন শোর পক্ষ থেকেও। যারা যারা শিখতে চান ড্রামস, অবশ্যই আমাদের যে জ্ঞানদীপ চাকমার যে একাডেমি, হিল মিউজিক একাডেমি, ওখানে জয়েন করবেন। এবং আমাদের এই শোটা এতদিন ধরে যারা দেখছেন, আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আসছেন, সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।